নির্ভীকবাবুকে মরা গাছতলায় নামিয়ে দিয়ে চলে গেল শেষ বাস। ব্যাকলাইটের লাল চোখ জোড়া দূরে মিলিয়ে যেতেই গা ছমছম করে উঠল নির্ভীকবাবুর। চারদিক ঘুরঘুরটি অন্ধকার, বাড়িঘর দোকানপাট কিছুই তো চোখে পড়ে না। জেদের বসে এরকম একটা অচেনা অচেনা জায়গায় রাতের বেলা চলে আসাটা কি বুদ্ধিমানের কাজ হলো? ভূতফুতকে তিনি পরোয়া করেন না, ভূতে তার মোটেই বিশ্বাস নেই। কিন্তু চোর ছাঁচুরদের তো মানেন। এখন তাদের কারোর পাল্লায় পড়ে এই বিভূয়ে নির্ভীকবাবুকে না নাকাল হতে হয়। পরশুদিনই অফিসে জায়গাটার সুলুক পেয়েছেন নির্ভীক সিংহ। বর্ধমানের জগদীশবাবু বলেছিলেন, বর্ধমান থেকে ঘুষকরা যাওয়ার পথে এমন একটা ডাক বাংলো আছে, যেখানে রাত্রিবাস করলে ভূতের সঙ্গে মোলাকাত নাকি হবেই হবে। এই মরা গাছতলা থেকে বাংলোটির দূরত্ব নাকি মাত্র মাইল দূর। পাশেই একটা নদীও আছে, বাঁকা নদী। একসময় সরকারি সাহেব শুহরা বাংলোটিতে গিয়ে উঠতেন হরদম। ইদানিং ভূতের ভয়ে তাঁরা কেউই নাকি আর ওপথ মারান না। শুনেই জগদীশের সঙ্গে নির্ভীকের জোর তর্ক। নয় নয় করে আজ পর্যন্ত ৯৯খানা ভূতের বাড়িতে নির্ভীকবাবুর রাত কাটানো হয়ে গেছে। কোথাও তেনাদের দর্শন মেলেনি। জগদীশবাবুর গোলগাপ্পে তিনি মানবেন কেন? তর্কাতর্কি থেকে বাজি ধরাধরি। ওই বাংলোতে এক রাত্রের থাকতে পারলে কর করে ১০০০ টাকা। এমন একটা চ্যালেঞ্জ নির্ভীকবাবু ছাড়েনি বা কি করে? তা চোর ডাকাতের খপ্পরে না পড়লে নির্ভীকবাবু এ যাত্রা বাজি জিতবেনই জিতবেন। কবজি উল্টে নির্ভীকবাবু ঘড়ি দেখলেন। সবচেয়ে আলো ঝকমক করছে ডায়ালে, ৯টা ৫০। কাঁধ থেকে কিডস ব্যাগখানা নামিয়ে টর্চ বার করলেন। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে এসেছে, তবু টর্চ জেলে হাত ঘোরালেন এদিক ওদিক। না, একেবারে পাণ্ডব বর্জিত স্থান না, দোকান আছে ২-৪টে, তবে সবকটারই ঝাঁপ বন্ধ। একটা লোকও দাঁড়িয়ে আছে না ওপারে। নির্ভীকবাবু গলা ওঠালেন, এই যে শুনছেন? লোকটা একটু এগিয়ে এলো। আমায় বলছেন? আর তো কাউকে দেখছি না। এখানকার সরকারি ডাক বাংলোটা কোন দিক দিয়ে যাব বলতে পারেন? আবছায়ার বাংলো মানে? লোকটা আরেকটু সামনে এলো। বাংলোটা যেখানে আছে সেই জায়গাটার নামই তো আবছায়া। বাহ, বেড়ে নাম তো। স্থানীয় লোকদের দিব্যি রসবোধ আছে। ভূতেরা আবছায়াতেই ডেরা বাঁধে বটে, আবছায়াতেই চোখ ভুলভাল দেখে কিনা। এই যে লোকটা শুনশান অন্ধকারে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, একে দেখে কত লোক ভূত ভেবে ভিমড়ি খেতে পারে। লোকটি আরো কাছে এসেছে, বলল, তা আবছায়ার বাংলোয় যেতে চান কেন, তাও আবার এত রাতে? নির্ভীকবাবু গলা ছাড়লেন। শুনলাম ওখানে নাকি ভূত টুত আছে। চর্মচক্ষে তাদের দেখব বলেই অধমের আজ এই আগমন। কথাটা সত্যি নাকি মশাই? না না, স্রেফ রটনা। মানুষ ওরকম গুজব ছড়িয়ে মজা পায়। আমারও সেই রকমই অনুমান। নির্ভীকবাবু টর্চ জেলে লোকটিকে ভালো করে নিরীক্ষণ করলেন, তবে সরাসরি মুখে আলো ফেললেন না, পাছে লোকটা কিছু মনে করে। আন্দাজে মনে হলো সাদা ধুতি শার্ট পরা লোকটার গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো যেন গর্তে ঢোকা। বাতি নিভিয়ে জিজ্ঞেস করলেন, তা যাব কোন দিক দিয়ে, বাঁ দিক না ডান দিক? আগে ডাইনে, সরু পিচ রাস্তা চলে যান, নাক বরাবর গেলেই পৌঁছে যাবেন। ধন্যবাদ দিয়ে এগোতে যাচ্ছিলেন নির্ভীকবাবু, কি ভেবে দাঁড়িয়ে পড়েছেন। চোখ পিটপিট করে বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। করুন। আপনার কি খুব সর্দি হয়েছে? না তো। তাহলে শটটা এমন ন্যাজাল কেন?
আগে আমার শর্ত এরকম। ও, আমি ভাবলাম বুঝি চোরা ঠান্ডা লেগেছে। যাই। কিডস ব্যাগ ফের কাঁধে তুলে নির্ভীকবাবু হাঁটা শুরু করলেন। যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দেখলেন একবার লোকটা একই জায়গায় স্থির দাঁড়িয়ে এখন। আপন মনে হেসে গলা ছেড়ে গান ধরলেন নির্ভীকবাবু, হেঁড়ে গলায়। একটাই গান জানা আছে তার। যখনই মন বেশ খুশি খুশি লাগে গলায় আপনা আপনি এসে যায় গানটা। খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগো নিয়ে নাও খানি বাইও। আজ এমন মধুর চৈত্রের রাত, মনোরম দক্ষিণা বাতাস বইছে। মাথার উপর গাঢ় নীল আকাশ জুড়ে ফটফটে তারা। দুপাশের ঝোপে ঝাড়ে জোনাকি জ্বলছে নিচ্ছে। ঝিঁঝি পোকরা পর্যন্ত তারস্বরে গলা সাজছে। আর তিনি কিনা চুপ থাকবেন? তবে হাইও হাইও অব্দি অবশ্য পৌঁছাতে পারলেন না নির্ভীকবাবু। তার আগেই থমকাতে হলো। উল্টো মুখ থেকে একটা সাইকেল রিক্সা আসছে। প্রথমে মনে হচ্ছিল যেন চালক নেই। পলকের জন্য বুকটা ছ্যাঁত করে উঠল। ক্ষণ পরে ভ্রম ভাঙল। লুঙ্গি পরা খালি গা এক নিকষ কালো লোক আছে চালকের সিটে। লোকটা লুঙ্গিখানাও গাঢ় বর্ণের বলে হঠাৎ করে ঠাউর করা যায় না। নির্ভীকবাবুকে দেখে রিক্সা থেমেছে। নির্ভীকবাবু গলা খাঁকারি দিলেন, যাবে নাকি? ধবধবে সাদা দাঁতের পাটি অন্ধকারে ছকছক করে উঠল। কোথায় যাবেন গো কর্তা? আবছার বাংলোয়, চেনো নিশ্চয়। হ্যাঁ, বিলক্ষণ। কতবার কত সাহেবকে সেখানে নিয়ে গেছি। ওঠেন কর্তা, বসে পড়েন। রিকশায় উঠে গুছিয়ে বসলেন নির্ভীকবাবু। মুখ ঘুরিয়ে ফের চলতে শুরু করেছে রিকশা। জিভে কুলু পেটে বসে থাকা নির্ভীকবাবুর ধাতে নেই। গল্প জুড়লেন লোকটার সঙ্গে। তোমার নাম কি ভাই? আগে আমাদের আবার নাম, সে কি আর বলার মতন? আহা, লজ্জা পাচ্ছ কেন? থাকো কোথায়? আগে আবছায়াতে। তাই নাকি? তা এত রাতে ফাঁকা রিক্সা নিয়ে ওদিকে চলেছিলে কেন? সে যদি বলেন কর্তা, আমি তো রাতেই রিক্সা নিয়ে বেরোই, যদি কারোর কখনো দরকার হয়। এই যেমন ধরুন আজ আপনার সেবায় লাগতে পারলাম। বাহ, কথার বাহার আছে তো। অথচ মধ্যরাতে এই লোকটাকে দেখেই হয়তো ভূতে বিশ্বাসী লোকরা মন গড়া আতঙ্কে থরহরি কম্পমান হবে। ভাগ্যিস ভয় শব্দটা নির্ভীকবাবুর অভিধানে নেই। থাকলে দিব্যি এমন হাওয়া খেতে খেতে ভূতের বাড়ি দেখতে যেতে পারতেন কি? আবার খরবায়ু ধরবেন কিনা ভাবছেন। চালকের প্রশ্ন কানে এলো নির্ভীকবাবুর। এটা কর্তা, আবছার বাংলোয় আপনার কি কাজ? এমনি যাচ্ছি গো, শুনলাম ভূতের বাড়ি। মিছে কথা, দুর্জনেরা বদনাম করে। এবার গলাটা যেন কেমন কেমন লাগলো নির্ভীকবাবু। জিজ্ঞেস করলেন, তোমার কি নাকে কোনো সমস্যা আছে? না তো, কেন কর্তা? তোমার স্বর যেন কেমন খোনা খোনা লাগছে। আগে সে তো কর্তা অনেক দিন, সেই বাঁকা নদীতে যেবার বান ডাকলো। বানের সঙ্গে গলার কি? নদীতে বন্যা হলে মানুষের কণ্ঠস্বর বদলে যায় নাকি? কিসের থেকে কি হয়ে যায় তা কি কেউ বলতে পারে কর্তা? কথা বলতে বলতেই সাঁই সাঁই রিক্সা চালাচ্ছে লোকটা। দুধারের বাঁশবাগান, পানাডোবা, ঝোপঝাড় টপকে হুশ করে পৌঁছে গেল এক লোহার ফটকের সামনে। প্যাডেলিং থামিয়ে বলল, এসে গেছি গো কর্তা। রিক্সা থেকে নেমে পকেট থেকে মানিব্যাগ বার করলেন নির্ভীকবাবু। কত দেব? ছি ছি, কি যে বলেন! আপনি আবছায়ার অতিথি, আপনার কাছ থেকে আমি টাকা নেব? এ আবার কোন দেশি কথা? ভাড়া না নিলে তোমার পেট চলবে কি করে? তেনার কৃপায় পেটের চিন্তা আমার নেই কর্তা। আপনার উপকারে লাগতে পারলাম, এতেই আমি ধন্য।
বলেই রিক্সা নিয়ে চলে যাচ্ছে লোকটা। নির্ভীকবাবু তো হাঁ। অন্যের উপকার করার জন্য রাত দুপুরে রিক্সা নিয়ে ঘুরে বেড়ায় এমন লোক এখনো আছে দুনিয়ায়? হুম, ভূত নয়, হাঁপছায়া দেবদূতের আখড়া। ফটক পেরিয়ে দুপা যেতেই বাংলো। আধো অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না বটে, তবে দিব্যি বোঝা যায় কটেজ প্যাটার্নের বাড়ি, সাহেবী আমলের। রক্ষণাবেক্ষণের অভাবে যথেষ্ট ভাঙাচোরা, আলো টালাও চোখে পড়ছে না। অবশ্য আলো তো না জ্বলারই কথা, এখানে তো থাকে না কেউ। নির্ভীকবাবুর তাতে কিছু যায় আসে না। ব্যাগ থেকে চাদরখানা বার করে মশা তাড়ানোর ক্রিম গায়ে মেখে শুয়ে পড়বেন বাংলোর বারান্দায়। ব্যাস, খাবার দাবারেরও ভাবনা নেই। 1/2 পাউন্ড পাউরুটি আছে সঙ্গে, আর 1/2 ডজন ডিম সেদ্ধ। বর্ধমান স্টেশন থেকে কলাও নিয়ে নিয়েছেন 1 ডজন, বোতল ভর্তি জল। একটা রাত কাটিয়ে দিতে আর কি চাই। টর্চ চালিয়ে বারান্দার চারপাশটা একবার দেখে নিয়ে নির্ভীকবাবু সবে বারান্দায় গুছিয়ে বসেছেন, অমনি ক্যাঁচ কোঁচ আওয়াজ। একটা ঘরের দরজা খুলে গেল। বেরিয়ে এসেছে টিমটিমে লণ্ঠন হাতে এক মূর্তি। লোকটা বিনয়ে গদগদ। থেকে আসা হচ্ছে স্যার? কলকাতা। বাংলোয় একটা মানুষ দেখতে পেয়ে নির্ভীকবাবু খুশি। আর কিছু না হোক কথা বলার সঙ্গী তো জুটল। হাসি হাসি মুখে নির্ভীকবাবু প্রশ্ন করলেন, তুমি কে, বাংলোর চৌকিদার? হ্যাঁ স্যার। তা আপনি বাইরে কেন? আসুন, রুম খুলে দিচ্ছি, বিশ্রাম করুন। আমার কিন্তু বুকিং টুকিং নেই। কিছু লাগবে না। কতদিন পর আপনার মতো একজনের পায়ে ধুলো পড়লো, এই না ঢের। লণ্ঠন হাতে বারান্দার অন্য প্রান্তে গিয়ে একখানা ঘর খুলে দিল চৌকিদার। ছায়া ছায়া আলোয় নির্ভীকবাবু দেখলেন ভারী চমৎকার বন্দোবস্ত। বিছানা, মশারি, চেয়ার টেবিল, আলমারি, আয়না সবই মজুদ, এবং বড়সড় ঘরটি রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন। মেঝে লণ্ঠনটা নামিয়ে চৌকিদার হাত কচলাচ্ছে। কিছু খাবেন তো স্যার? তোমায় কষ্ট করতে হবে না, আমার সঙ্গে খাবার আছে। তা বললে কি হয় স্যার? কদম আপনাকে রেঁধে খাওয়ানোর সুযোগ পাবে না। কিন্তু কি বানাবে তুমি এত রাতে? যা বলবেন, ভাত, রুটি, সঙ্গে মুরগি, মাটন, মাছ, ডিম পছন্দ করলে ডিমের ডালনা। মাঝরাত্রিরে তুমি পাবে ওসব? ঠিক জুটে যাবে স্যার। আমি আপনার চৌকিদার, কি না পারি। নির্ভীকবাবুর তবু যেন প্রত্যয় হল না। চোখ কুঁচকে বললেন, এখন পাঁঠার মাংস রেঁধে খাওয়াতে পারবে? একবার হুকুম করে দেখুন না স্যার। চড়াও তাহলে, বেশ কষকষে করে বানো। ভূত বাংলোয় একটা ভুরি ভোজের অভিজ্ঞতা হোক। চৌকিদার আহত সুরে বলল, আপনিও ভূত বাংলো বলছেন স্যার? সেরকমই তো শুনেছি। ভূতের উপদ্রবে এখানে নাকি কেউ আসে না। কি অন্যায় অপবাদ! নিজেই পরখ করে দেখুন আপনার সেবা যত্নের কোনো ত্রুটি হয় কিনা। প্রথম থেকেই চৌকিদারের গলার স্বরটাও কানে খচখচ বাজছিল নির্ভীকবাবু। প্রশ্নটা করব না করেও জিজ্ঞেস করে ফেললেন, হ্যাঁ, তোমার ভোকাল কর্ডে কোনো সমস্যা আছে নাকি? আই মিন ষড়যন্ত্রে? কেন স্যার? কেমন যেন নাকি নাকি শোনাচ্ছে। আগে স্যার, ম্যালেরিয়ায় ভুগে ভুগে এই হাল। তা এখন শরীর ঠিকঠাক তো? স্যার, এখন আর কোনো অসুখ বিসুখ নেই, হাস্টকেলাস আছি। চৌকিদার লণ্ঠনটা তুলে নিয়ে চলে যাচ্ছিল। দরজায় গিয়ে ঘুরে দাঁড়ালো। অন্ধকারে একা ঘরে বসে থাকবেন কেন স্যার? বরং নদীর ধারে একটু ঘুরে আসুন, আমি ততক্ষণে আপনার খানা রেডি করি। প্রস্তাবটা মন্দ নয়। মধ্যরাতের প্রকৃতি দর্শনও হবে, আবার নদীর হাওয়ায় খিদেটাও চনমনে হয়ে উঠবে বেশ। নির্ভীকবাবু জিজ্ঞেস করলেন, তা নদী কদ্দূর? এই তো বাংলার পিছনে, গেট থেকে বেরিয়ে বাই 2 মিনিট হাঁটলেই ঘাট।
হাতে একজোড়া কলা আর টর্চটি নিয়ে বেরিয়ে পড়লেন নির্ভীকবাবু। প্রথম কলাটি শেষ হওয়ার আগেই এসে গেছে বাঁকা নদীর পার। এতক্ষণে আকাশে চাঁদ উঠেছে এক ফালি। মিহি জ্যোৎস্নায় ভারী অপরূপ লাগছে চারিদিক। নদী তেমন চওড়া নয়, আবার একদম সরুও নয়। ওপারে গাছপালার কালচে আভাস, চাঁদের কিরণ মেখে চিকচিক করছে নদীর জল। কি আশ্চর্যম! ঘাটে একটা নৌকো বাঁধা, মাঝিও আছে। গলুয়ে বসা মাঝির শরীরটাকে কেমন অলিক অলিক লাগে, নিসর্গেরই অংশ যেন। নির্ভীকবাবুকে দেখে শরীরটা নড়ে চড়ে উঠল। ওপারে যাবেন নাকি বাবু? না, তুমি কি এখনো যাত্রীর অপেক্ষায় বসে? যদি কেউ যায়, আপনি চাইলে খানিকক্ষণ নৌকা ভ্রমণও করতে পারেন। কত নেবে? পয়সার কথা পরে, আসুন তো। দেখবেন চাঁদের আলোয় ফুরফুরে হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাবে আপনার। সামান্য দোনামোনা করে নির্ভীকবাবু নামলেন ঘাটের সিঁড়িতে, চড়েছেন নৌকায়। দুলতে দুলতে নৌকা চলল মাঝ নদীতে। দাঁড় টানতে টানতে মাঝি বলল, রাতটা তাহলে আজ আবছায়াতেই থাকছেন? মাঝির স্বরও যেন কেমন কেমন, বড্ড বেশি অনুনাসিক। তবে নির্ভীকবাবু এ নিয়ে আর প্রশ্নে গেলেন না। সম্ভবত আলোছায়ার বাসিন্দাদের গলায় এরকম মিছিমিছি একটা ফালতু কারণ শুনে কি লাভ। দ্বিতীয় কলাটিতে কামড় দিয়ে নির্ভীকবাবু মৃদু হাসলেন। মাঝি আবার বলল, রাতটা থাকুন, বেশ লাগবে। তাই তো মনে হচ্ছে, অথচ সকলে বলে এখানে নাকি ভূতের উৎপাতে একদণ্ড তিষ্ঠনো যায় না। কি অন্যায্য কথা! আপনি বলুন, সেই যে বাস রাস্তা থেকে এলেন, কোথাও এতটুকু অসুবিধা হয়েছে? কারোর কাছে খারাপ ব্যবহার পেয়েছেন? সেই কত বছর আগে বাসের তলায় চাপা পড়ে মারা গেছে হারুদা, সে আপনাকে ঠিকঠাক রাস্তা বাতলে দিল। বন্যায় ঘর বাড়ি ডুবে 14 বছর আগে ফৌত হয়ে গেছে করিম ভাই, কেমন সে দিব্যি আপনাকে রিক্সা করে পৌঁছে দিল বাংলোয়। ম্যালেরিয়ায় ভুগে ভুগে গোপাল চৌকিদার কত কাল আগে অক্কা পেয়েছে, এখন সে আপনার জন্য মাংস রাখছে। তারপর ধরুন গিয়ে আমি। নির্ভীকবাবুর কপালে ভাঁজ পড়ল। তুমি কি আমায় ভূতের ভয় দেখাচ্ছ? বালাই সার, ভয় দেখানোর মতলব থাকলে আমি কি আপনাকে নৌকায় চড়িয়ে হাওয়া খাওয়াতাম? কখন আপনার গলা টিপে ধরতাম। এইভাবে, ঠিক ঠিক এইভাবে। বলার সঙ্গে সঙ্গে মাঝির একখানা হাত তড়াক করে লগার মতো এগিয়ে এসেছে। প্রায় 5 হাত তফাতে বসে থাকা নির্ভীকবাবুর গলায় মুহূর্তে বরফ শীতল আঙুলের ছোঁয়া। পরক্ষণে হাত অবশ্য ফিরে গেছে স্বস্থানে। নির্বিকার হাসছে মাঝি। বলুন বাবু, আমরা কেউ আপনাকে এভাবে ভয় দেখিয়েছি? আজকাল আর রাতের বেলা মরা গাছতলার বাস স্টপে হারু মণ্ডলকে দেখা যায়। তার জায়গায় দাঁড়িয়ে থাকেন নির্ভীক সিংহ স্বয়ং। কচ্ছিৎ কখনো কোনো যাত্রী বাস থেকে নামলে নাকি নাকি সুরে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করেন। আবছায়ায় যাবেন ভাই, আবছায়া, সেখানে কোনো ভূত নেই, বিশ্বাস করুন।